বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে 10 মাস বন্দী থাকার পর মুক্তি পেয়েই কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বজনরা বলছেন এর কারণ নির্যাতন, তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জেলে তাকে কোনো নির্যাতন করা হয়নি। ওনাকে কোথায় নির্যাতন করলো আমরা জানবো, আটক অবস্থায় কোনো নির্যাতন হয়নি। এখন কোথায় হয়েছে আমি তাদের স্টেটমেন্ট, আমাদের জেলখানায় কোনো নির্যাতন কেউ করা হয়, আমরা এটা দেখে বলতে পারবো না। আর বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা হঠাৎ করেই বেড়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে তৃণমূল। মেয়েদের সৌন্দর্যের সঙ্গে গায়ের রঙের কি কোনো সম্পর্ক আছে, শুনবেন বিশেষ রিপোর্টে। এসব নিয়েই আজকের পরিক্রমা, তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় বড় পরিবর্তন আনার এক পরিকল্পনা প্রকাশ করেছে চীন। জাতীয় গণকংগ্রেসের চীনা ভাইস চেয়ারম্যান ওয়াং চেন এই পরিকল্পনা ঘোষণা করে বলেন, হংকংয়ের সম্প্রতি যে দাঙ্গা ও গোলমাল হয়েছে তার ফলে এটা স্পষ্ট হয়েছে যে বর্তমান নির্বাচন পদ্ধতি ত্রুটিপূর্ণ এবং এজন্যই এই সংস্কারের পরিকল্পনা। ধারণা করা হচ্ছে এই পরিবর্তনে হংকংয়ের ওপর চীনের নিয়ন্ত্রণ আরও জোরদার হবে। এতে হংকংয়ের প্রশাসক নিয়োগ এবং স্থানীয় পার্লামেন্টের নির্বাচন পদ্ধতি সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া নির্বাচনের প্রার্থিতা অনুমোদনের আগে তাদের যাচাইয়ের পদ্ধতিও আরও কঠোর করার কথা বলা হয়েছে এই পরিকল্পনায়। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভরত লোকজনের ওপর পুলিশের গুলিবর্ষণে একজন নিহত হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে হুমকি বাড়তে থাকলেও দেশটির অনেক জায়গাতেই প্রতিবাদ সমাবেশ হচ্ছে। গত বুধবার মিয়ানমারের সহিংসতায় 38 জন নিহত হয়। ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার ইরাক সফরের শুরুতে বাগদাদে পৌঁছেছেন। এই প্রথম কোনো পোপ ইরাকে গেলেন। বলা হচ্ছে এটি পোপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিদেশ সফর, কারণ ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। সেই সাথে করোনা ভাইরাসের সংক্রমণও সেখানে বাড়ছে। নাইজেরিয়া, কেনিয়া এবং রোয়ান্ডা করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু করেছে। ফলে গরিব দেশগুলোর কাছে টিকা পৌঁছানোর আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় আফ্রিকার আরও 3টি দেশে টিকা কর্মসূচি শুরু হলো। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকা প্রথম পাবেন স্বাস্থ্যকর্মীরা। শ্রীলঙ্কার সরকার সেদেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাওয়া মুসলিম এবং খ্রিস্টান সংখ্যালঘুদের কবর দেওয়ার জন্য একটি নতুন স্থান নির্বাচন করেছে। এর আগে তাদেরকে একটি প্রত্যন্ত দ্বীপে কবর দেওয়ার সরকারি পরিকল্পনা ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিল। একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী মরদেহগুলো পূর্বাঞ্চলীয় বাট্টিকালোয়া জেলায় পাঠানো হবে। শ্রীলঙ্কার সরকার শুরুতে বলেছিল যেসব সংখ্যালঘু করোনা ভাইরাসে মারা যাবে তাদের মরদেহ দাহ করতে হবে, যদিও তা তাদের ধর্মবিশ্বাসের পরিপন্থী। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে সরকার অবস্থান পরিবর্তন করে। ব্রিটেনের রানী এলিজাবেথের নাতবউ ডাচেস অফ সাসেক্স মেগান বলেছেন, প্রিন্স হ্যারির সাথে বিয়ের আগে তাকে ওপ্রা উইনফ্রেকে সাক্ষাৎকার দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। আমেরিকান উপস্থাপকের সাথে কথোপকথনের আরেকটু ভিডিও ক্লিপ আজ প্রকাশিত হয়েছে। পুরো সাক্ষাৎকারটি রোববার আমেরিকার সিবিএস টিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। এই অনুষ্ঠান পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। বাংলাদেশে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর 10 মাস বন্দি থেকে মুক্তি পাওয়ার পরদিনই আজ অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি অবস্থা থেকে গতকাল মুক্তি পেয়ে আহমেদ কবির কিশোর প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তাকে আটকের সময় নির্যাতন করার অভিযোগ তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেছেন যে কারাগারে কোনো নির্যাতন হয়নি এবং অন্য কোথাও তা হয়ে থাকলে সেটা খতিয়ে দেখা হবে। ঢাকা থেকে কাদির কল্লোল। বন্দি অবস্থা থেকে 10 মাস পর জামিনে মুক্তি মিললেও নির্যাতনের চিহ্ন নিয়ে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে। গতকাল মুক্তি পাওয়ার পর তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকারে তার উপর নির্যাতনের বর্ণনা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, 10 মাস আগে গত বছরের 2রা মে তাকে বাসা থেকে তুলে নিয়েছিল 16-17 জনের একটি দল।
৬৯ ঘণ্টা তাকে কোথায় রাখা হয়েছিল তা তিনি বলতে পারেননি। সে সময় একটি স্যাঁতস্যাঁতে ঘরে আটকে রেখে কানে চড় দিয়ে কান ফাটিয়ে দেওয়া সহ তার উপর নির্যাতনের চিত্র তিনি তুলে ধরেন। কিন্তু মামলার এজাহারে বলা হয়, র্যাব তাকে গত বছরের ৫ই মে আটক করে। এই কার্টুনিস্টের ভাই আহসান কবির কিশোর বলেছেন, তার ভাইয়ের উপর নির্যাতনের ব্যাপারে বন্দী অবস্থায় চিকিৎসা হয়নি। কিশোর স্পষ্ট করে বলেছে যে তাকে কাকরাইলের বাসা থেকে মে মাসের 2 তারিখ 2020 ইফতারির 1 ঘন্টা আগে তাকে তুলে নেওয়া হয়েছিল। তাকে রমনা থানায় গ্রেফতার দেখানো হয়েছিল 6 মে 2020 সকালে। এর মধ্যে কোথায় ছিল এটি কিশোর ট্রেস করতে পারেনি। তাকে যে টর্চার বা নির্যাতন করা হয়েছিল, এরপরে জেলে অন্তরীণ হওয়ার পরে প্রপার ট্রিটমেন্ট সে পায়নি, যার কারণে যে সমস্যাগুলো 10 মাসে সেটা লেন্দি হয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলখানা থেকে যখন ওকে মুক্ত করে আনি তখনও ওর কান দিয়ে পুঁজ পড়ছিল। ইএনটি 2 জন, হাড়গোড় বিশেষজ্ঞ, আরেকজন ডায়াবেটিশিয়ান দেখবেন। এই 4 জন দেখে শনিবার রাতে বা রবিবার সকালের মধ্যে আমাদেরকে সবকিছু জানাবেন। পত্রিকা দুটির সাথে সাক্ষাৎকারে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর অভিযোগ করেছেন যে তার আঁকা কিছু কার্টুন দেখিয়ে তাকে প্রশ্ন করে নির্যাতন করা হচ্ছিল। সে সময় তাকে বারবার বলা হচ্ছিল তার সব কার্টুনই ব্যঙ্গাত্মক। তিনি করোনা ভাইরাস মহামারী শুরু হলে তখন সেই কার্টুনগুলো এঁকেছিলেন। তিনি তার উপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদছিলেন। প্রথম আলো পত্রিকায় প্রকাশ হওয়া সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি যে মামলায় আটক ছিলেন, একই মামলায় বন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। এই কার্টুনিস্ট পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন, তার সাথে লেখক মুশতাক আহমেদেরও সাক্ষাৎ হয়েছিল বন্দী অবস্থায়। সে সময় ওই লেখক তাকে বলেছিলেন যে তাকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়েছিল। মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন, এ ধরনের আটকের ঘটনায় তাদের উপর নির্যাতনের ঘটনা ঘটলে অনেকেই তা প্রকাশ করেন না। 2-1 জন প্রকাশ করলেও তাতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে তিনি উল্লেখ করেছেন। এই পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে, নির্যাতনের যেটা ঘটনার বর্ণনা করেছেন কিশোর সাহেব, সেটার জন্য তদন্ত হয় এবং তারও যেন বিচার হয় এবং কারা তাকে ধরে নিয়ে গেছে এটা রাষ্ট্রকে বের করতে হবে। কারণ রাষ্ট্র হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদেরকে নিরাপত্তার মধ্যে রাখার জন্য যদি আইন করেছে, তাহলে আমাদেরকে ধরে নেওয়ার পর আমাদের নিরাপত্তা বিধান করার জন্য আইনটা আমাদের জন্য, সে যে আইনটা সংবিধান দিয়েছে যে আইনের আশ্রয় লাভের সবাই সমান অধিকার, সেই জায়গা থেকে আমাদের সেই অধিকার যেন সংরক্ষণ হয় সেদিকে দৃষ্টি দিবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কারাগারে আহমেদ কবির কিশোরের উপর কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি। অন্য কোথাও ঘটে থাকলে সে ব্যাপারে তারা খতিয়ে দেখবেন। ওনাকে কোথায় নির্যাতন করলো আমরা জানবো। আটক অবস্থায় তো কোনো নির্যাতন হয়নি। এখন কোথায় হয়েছে তার আমি তাদের স্টেটমেন্ট, আমাদের জেলখানায় কোনো নির্যাতন কেউ করা হয়, আমরা এটা দেখে না দেখে বলতে পারবো না। কিন্তু তাকে যখন বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর যে নির্যাতনের বর্ণনা, ভয়াবহ চিত্র যেটা দিয়েছেন সংবাদ মাধ্যমে, যেটা প্রকাশ হয়েছে, সেগুলো কি আপনারা খতিয়ে দেখবেন যে তাকে কে তুলে নিয়েছিল? সেটা আমি সেটা দেখবো। আমাদের জানা মতে মানে আমাদের জেলখানায় তাকে কোনো নির্যাতন। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নেওয়ার পরেই নির্যাতনের অভিযোগটা তিনি করেছেন। ওটা আমাকে দেখতে হবে, না দেখে আমি কিছু বলতে পারবো না। এদিকে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্যাতনের ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, সেটা তারা দাবি করেন। ঢাকা থেকে কাদির কল্লোল। এখানে জানিয়ে দিই, শনিবারের ফোন ইনের বিষয়ে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার কারাবন্দী থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার পর অনেকেই এই আইনটি বাতিলের দাবি করছেন। তবে সরকার বলছে যে আইনটির অপপ্রয়োগ বন্ধ করতে এর কিছু সংস্কার করার কথা ভাবা হচ্ছে। আপনি এই আইনে কী ধরনের পরিবর্তন দেখতে চান? এ নিয়েই হবে বিবিসি বাংলার শনিবারের ফোন ইন। এতে অংশ নিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম এবং ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের দৈনিক শনাক্তের সংখ্যা গত মাসে 300-র ঘরে নেমে এলেও এখন তা 600-র ওপরে উঠে গেছে। গত 1 সপ্তাহ ধরেই সংক্রমণের হার ধীরে ধীরে বাড়ছিল। আসন্ন গরমে এই ভাইরাসের প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কোভিডের টিকা চলে আসার পর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের শিথিলতা চলে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এখনই সতর্ক না হলে টিকা আসার পরেও পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন ঢাকা থেকে।
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল গত বছরের ৮ই মার্চ। এরপরের ২ মাস দৈনিক শনাক্তের সংখ্যা ৩ অঙ্কের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ২রা জুলাই ৪,০০০-এর বেশি মানুষ শনাক্ত হয়েছিল। ধারণা করা হচ্ছিল শীতকালে ভাইরাসের প্রকোপ আরও বাড়বে, কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো। নভেম্বরে সংক্রমণের গ্রাফ কিছুটা উপরে উঠলেও ডিসেম্বর থেকে সেটা দ্রুত পড়তে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি দৈনিক শনাক্তের সংখ্যা ৩০০-র নিচে নেমে আসে। তবে গত এক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা আবার বাড়তে দেখা যাচ্ছে। এক্ষেত্রে ভাইরাসের নতুন ধরনটি বাংলাদেশে প্রবেশ করেছে কিনা সেটা পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ। বিশ্বে কয়েকটা ভেরিয়েন্ট তৈরি হয়েছে, যাদের মধ্যে কোনোটা অতি দ্রুত ছড়াতে পারে। এইরকম একটা ভেরিয়েন্ট হলো ইউকে ভেরিয়েন্ট, এবং আমার ধারণা বাংলাদেশে ইউকে ভেরিয়েন্টটা ঢুকে পড়েছে। যেহেতু আমাদের ইউকেতে বহু বাংলাদেশি বসবাস করেন এবং গত বেশ কিছুদিন ধরে তারা আসছেন, আমাদের এই ভেরিয়েন্টটা যেটা দ্রুত ছড়ায় সেটা যদি এসে থাকে, তার ফলেও সংক্রমণটা বেশি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সরকারের যে দায়িত্ব, জিন সিকোয়েন্সিং করে আমাদের জানা উচিত কোন ভেরিয়েন্টটা দ্বারা এখন সংক্রমণ হচ্ছে, এবং সেইটা জনগণকে জানানো উচিত। বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার প্রবণতা শীতকালে নয় বরং গরমকালেই বেশি বলে জানিয়েছেন মিস্টার আহমেদ। করোনা ভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার বৈশিষ্ট্য যেহেতু প্রায় একই রকম, তাই এবারের গরমেও ভাইরাসের প্রকোপ বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। অন্যদিকে ইউরোপের দেশগুলোয় শীতকালে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে হিটার ব্যবহারকে বড় কারণ বলে মনে করা হয়। কিন্তু বাংলাদেশে শীতকালে যে তাপমাত্রা পড়ে সেখানে হিটার ব্যবহারের তেমন প্রয়োজন হয় না। কিন্তু গরমকালে এখানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও ছোট ঘরে বৈদ্যুতিক পাখা চালানোর প্রবণতা রয়েছে। এসব ক্ষেত্রে একই বাতাস সঞ্চালিত হওয়ায় বাংলাদেশে গরমকালেই করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা বেশি বলে জানিয়েছেন আইইডিসিআর-এর উপদেষ্টা মুস্তাক হোসেন। আমাদের গরমের সময় অনেকের কর্মস্থল এবং অনেকের বাসাতে একটা ছোট্ট ঘরে অনেক মানুষ গরম থেকে আমরা রেহাই পাওয়ার জন্য শীতল যন্ত্র কিংবা বৈদ্যুতিক পাখা ব্যবহার করি। এই দুটোই কিন্তু ঘরের ভিতরে যদি কেউ করোনা সংক্রমিত থাকেন, তার কাছ থেকে অন্যজনের কাছে করোনা সংক্রমিত হওয়ার সেই আশঙ্কাটা বাড়িয়ে দেয়। তাই আমাদের দেশে গরমের সময় একটু বাড়ার প্রবণতা এই কারণে বেশি হবে, কারণ আমরা অল্প ঘরে বেশি লোক, বদ্ধ ঘরে বৈদ্যুতিক পাখা ব্যবহার এবং বাতাস শীতলীকরণ যন্ত্র যেটা ভেতরের বাতাসকে সঞ্চালন করে সেটা কিন্তু বেশি। জানুয়ারি থেকে করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসা, বিশেষ করে দেশব্যাপী কোভিড-১৯-এর টিকা দেয়া শুরু হওয়ায় জনমনে স্বস্তি দেখা দেয়। সেই জায়গা থেকে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। তিনি জানান, মানুষ এবার ছুটির দিনগুলোয় পর্যটন স্থানে ভিড় করার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভা সমাবেশে যোগ দিতে শুরু করেছেন। যেখানে সামাজিক দূরত্ব তো দূরের কথা, অনেকে মাস্কও ব্যবহার করছেন না। এর ফলে সংক্রমণ বাড়তে শুরু করেছে, যা সামনে আরও বাড়বে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। মিস সুলতানা জানান, করোনা ভাইরাসের টিকা এলেও দেশের বড় সংখ্যক জনগোষ্ঠীকে 2 ডোজ টিকা না দেয়া পর্যন্ত ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। ভ্যাকসিন দিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন তো আমাদের কোনো জনসংখ্যাই 2 ডোজ ভ্যাকসিন পায় নাই। 1 ডোজ ভ্যাকসিনে কোনো রকম নিশ্চয়তা দেয় না যে সংক্রমণ থেকে সম্পূর্ণ নিরাপদ। ভ্যাকসিন সেই ক্ষেত্রেই সংক্রমণ থেকে নিরাপদ যখন তার 2 ডোজ ভ্যাকসিন দেওয়ার 14 দিন পরে তার ম্যাক্সিমাম ইমিউনিটি ডেভেলপ করবে। তারপরেও যতক্ষণ পর্যন্ত না আমরা ম্যাক্সিমাম মানুষকে ভ্যাকসিনেট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিধি যেগুলো, এগুলো মেনেই চলতে হবে। এমন অবস্থায় মাস্ক পরা, 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া, 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি যথাযথ টেস্টিং ও কোয়ারেন্টিনের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এখন থেকেই কড়াকড়ি না করলে পরিস্থিতি সামনে আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সঞ্জনা চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য আজ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, এবং আংশিক তালিকা দিয়েছে বামফ্রন্ট কংগ্রেস আর পীরজাদা আব্বাস সিদ্দিকীর দলের জোট। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তার পুরনো আসন কলকাতার ভবানীপুর ছেড়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। এই আসনটি তার একসময়ের ঘনিষ্ঠ নেতা এবং বর্তমানে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর দুর্গ। মমতা ব্যানার্জিকে ওই আসনে হারানোর খোলা চ্যালেঞ্জ দিয়েছেন মিস্টার অধিকারী। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের টিকিট পাননি এরকম অনেকেই দলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ হয়েছে।
আরও জানতে কথা বলেছিলাম কলকাতায় সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর সঙ্গে। দেখুন, মমতা ব্যানার্জি আজ 294টি মোট আসনের মধ্যে 3টি বাদ রেখে বাকি সব আসনেই প্রার্থীদের নাম জানিয়েছেন। ওই 3টি আসন হলো দার্জিলিং পাহাড়ের, যেখানে গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী দেবে, এবং প্রার্থী তালিকার তে পূর্ব ঘোষণা মতোই মমতা ব্যানার্জি নিজে তার বাসভবন এলাকার আসন, যেটা কলকাতায় ভবানীপুর ছেড়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চলেছেন, এবং তিনি তালিকায় রাজনৈতিক স্টার প্রার্থী। তবে অভিনয়, খেলাধুলো এবং গানের জগৎ থেকে মোট 11 জন প্রার্থী হচ্ছেন নির্বাচনে। অনেক নতুন মুখ এসেছে প্রার্থী হয়ে। তবে আবার অন্যদিকে 80 বছরের বেশি বয়স্ক বর্তমান এমএলএদের রাখা হয়নি তালিকায়। অনেক বর্তমান এমএলএ এবং কয়েকজন মন্ত্রীকেও তালিকা থেকে বাদ রাখা হয়েছে। আর যারা বাদ পড়েছেন তাদের অনেকেই আবার ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের সমর্থকরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করছেন। তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর হয়েছে এবং দু একজন ইতিমধ্যেই দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন। আর কয়েকজন দু একদিনের মধ্যেই দল ছেড়ে দিতে পারেন এমনও ইঙ্গিত দিচ্ছেন। তো মমতা ব্যানার্জি নিজে তার যে এতদিনের আসন যা মানে কলকাতার ভবানীপুর ছেড়ে কেন তিনি নন্দীগ্রাম থেকে লড়ছেন এইবার? মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা আগেই করেছিলেন নন্দীগ্রাম থেকে যে তিনি লড়বেন, এবং পূর্ব মেদিনীপুরের এই নন্দীগ্রাম পুলক আসলে তার ক্ষমতায় আসার পথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ছিল। 2007-8 সালে সেখানে কৃষি জমি দখল করে পেট্রো রসায়ন শিল্প তালুক গড়ার যে পরিকল্পনা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার, তার বিরুদ্ধেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক যেমন সিঙ্গুরে টাটার গাড়ি কারখানার গড়ার বিরুদ্ধেও তিনি আন্দোলন করেছিলেন, এবং তার উপরে ভিত্তি করেই তার ক্ষমতায় আসা। আর এবারে তিনি আবারও সেই জায়গাতেই ফিরে যেতে চাইছেন, কারণ নন্দীগ্রামের আন্দোলন যার হাত ধরে গড়ে উঠেছিল, মমতা ব্যানার্জির এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ও মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি তৃণমূল ছেড়ে বিজেপির বড় নেতা হয়ে গেছেন এখন, এবং নন্দীগ্রামেরই এমএলএ মিস্টার অধিকারী। তাই বিজেপির এই বড় নেতার গড়ে গিয়ে আসলে বিজেপিকেই সরাসরি চ্যালেঞ্জটা জানাতে চাইছেন মমতা ব্যানার্জি। অন্যদিকে শুভেন্দু অধিকারীও চাইছেন তার এক সময়ের নেত্রীর মুখোমুখি দাঁড়িয়ে ভোটে লড়তে ওই নন্দীগ্রাম থেকেই, যদিও বিজেপি এখনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি। সম্ভবত রবিবার প্রধানমন্ত্রীর কলকাতায় যে একটা বড় জনসভা আছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তারপরেই বিজেপি হয়তো তালিকা প্রকাশ করবে। তো আপনি বলছিলেন যে বামফ্রন্ট, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর দল তারাও তাদের আংশিক তালিকা ঘোষণা করেছে। হ্যাঁ, তারাও তালিকা প্রকাশ করেছে আংশিকভাবে, শুধু প্রথম দুটো দফায় যেখানে যেখানে ভোট হবে তার তালিকাই আজকে বার করেছে তারা, কিন্তু সেটাও এক অসমাপ্ত। কারণ বামফ্রন্ট তাদের প্রার্থীদের নাম প্রকাশ করে দিলেও জোটের অন্য দুই সঙ্গী কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি আজকে। আর আইএসএফ দু একদিনের মধ্যেই নামের তালিকা জানাবে। তবে কোন আসন কংগ্রেসকে এবং কোন আসন আইএসএফ কে জন্য রাখা হয়েছে জোটের, তো সেটা জোটের তালিকায় উল্লেখ করা হয়েছে। ব্যতিক্রম শুধু নন্দীগ্রামের মতো কয়েকটি আসন, ওই আসনগুলিতে কারা লড়বে সেটা ঠিক করা হয়নি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলছিলেন প্রার্থীর নাম আরেকটু আলোচনা করে তবে প্রকাশ করা হবে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে আজকের বিশেষ প্রতিবেদন। মেয়েদের সৌন্দর্য এবং গায়ের রং নিয়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। গায়ের রং কালো হলে কি মানুষ, বিশেষ করে নারীকে, সুন্দর ভাবা হয় না? কিন্তু এখনকার দিনে লোকে গায়ের রং দিয়ে সুন্দর অসুন্দর বিবেচনা করবে কেন, এমন তোরও নানা আলোচনাও চলছে সেখানে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অনেকেই সুন্দর বলতে ফর্সা মানুষকে বোঝেন। কিন্তু সৌন্দর্যের সঙ্গে গায়ের রংকে সমার্থক করার এই যে প্রবণতা, এর কারণটা কি? শুনুন সাইয়েদা আক্তারের বিশেষ প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিহা বাড়ির গায়ের রংটা একটু চাপা। বাংলাদেশে যাকে প্রচলিত অর্থে লোকে কালো বলে থাকেন। নাজিহা বলছিলেন তার পিঠাপিঠি বোনটির গায়ের রং ফর্সা, যে কারণে তাকে একেবারে ছোটবেলা থেকেই নানা রকম তুলনা শুনতে হয়েছে। আমাদের যারা বয়স্ক আত্মীয়রা আছেন তারা এসে হয়তো ফার্স্টে এইভাবেই বলেছে যে আমার ইমিডিয়েটলি ছোট বোন আছে যার স্কিন কালার আমার চেয়ে ব্রাইট, দেখা গেছে বলছে যে
ওর মতন তো হওয়া নাই বা তোমাদেরকে তো মিলে না। আবার একটু বড় হওয়ার পর এমন আমি শুনছি যে তোমার যখন বিয়ে হবে দেখা যাবে তোমার ছোট বোনকে নিয়ে যাবে। তারপরে আমার পরিচিত ছাড়া অপরিচিত মানে যাদেরকে আমি চিনিও না বলতেছে যে এভাবে এই প্রোডাক্ট ইউজ করবা, এইভাবে গোসল করবা, এই সাবান ইউজ করবা, এইসব। কিন্তু আমি তখন ক্লাস 4 এ পড়ি। নাজিহা বলছেন ছোটবেলায় বিষয়টা তাকে পীড়া দিত, কিন্তু তিনি দেখেছেন কেবল তার সঙ্গেই এমনটা ঘটছে তা নয়, তার চেনা আরও অনেকের সাথেই এরকম ঘটতে দেখেছেন বা শুনেছেন তিনি। তাকে যখন কেউ কমপ্লিমেন্ট দেয় সেটাও হয় এমন যে তুমি দেখতে মিষ্টি কিন্তু গায়ের রংটা চাপা। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত গায়ের রংকেই সৌন্দর্যের ধারণার মূল নির্ধারক বিষয় বলে ধরে নেওয়া হয়। দেখা যায় অনেক সময় কোনো একজন মানুষকে বর্ণনা করতে গিয়ে তার বৈশিষ্ট্য উল্লেখ করা হয়, ওই যে সুন্দর মতো অমুক, যার মানে হচ্ছে ওই ব্যক্তির গায়ের রং ফর্সা। আর এই ধারণার শহর গ্রাম ভেদ নেই, সবখানেই একই অবস্থা। সমাজে এমন ধারণা নতুন নয়, কিন্তু সম্প্রতি বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যখন দৈনিক পত্রিকা প্রথম আলো তাদের একটি সাপ্তাহিক আয়োজনে কালো তবু সুন্দর নামে একটি ফিচার প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। ফেসবুকের বাইরেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যেমনটি বলছিলেন কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। কালো মানে সুন্দর না, ফর্সা মানে সুন্দর, এই ধারণাগুলোর কোনোটাই থাকার দরকার কি আমি নিজে ঠিক জানি না বা বুঝি না। সুন্দর তো ফার্স্ট অফ অল এভাবে কারো জাজ করাই উচিত না। এখনো অনেকটা একই আছে, এটা চেঞ্জ হয়নি। মানুষের বিহেভিয়ার, আপব্রিঙ্গিং সব কিছুর উপর ডিপেন্ড করে একটা মানুষের সৌন্দর্য। আমরা ছোটবেলা থেকেই তো ফর্সা মানে সুন্দর এটা জেনেই বড় হই। আসলে সিনেমা, নাটক, বিজ্ঞাপন সর্বত্রই ফর্সা রংকেই কিন্তু প্রমোট করা হয়। হুমায়ুন আহমেদের মতো জনপ্রিয় লেখকের বইতেও কেন্দ্রীয় নারী চরিত্রে কেউ কালো বলে আমার মনে পড়ে না। অর্থাৎ গায়ের রং উজ্জ্বল হওয়া মানেই একজনকে সুন্দর বলে ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে বিচার একই, মানে গায়ের রং বাদামি বা কালো হলে নারীর মতো একজন পুরুষকেও অসুন্দর বা কম সুন্দর বলে ধরে নেওয়া হয়। কিন্তু সমাজে নারীর অধস্তন অবস্থানের কারণে তাকে বেশি সামাজিক ভোগান্তির মুখে পড়তে হয়। সমাজবিজ্ঞানীরা বলছেন মিশ্র জাতিগোষ্ঠী হবার কারণে এই অঞ্চলের মানুষের শারীরিক বৈশিষ্ট্য সকলের একই রকম নয়। গায়ের রং এবং উচ্চতার বিচারে যেমন পার্থক্য রয়েছে, তেমনি অমিল রয়েছে চোখ ও নাকের আকৃতিতেও। আর দ্রাবিড় শঙ্কর জাতি হওয়ার কারণে এ অঞ্চলের অধিকাংশ মানুষের গায়ের রং বাদামি বা গাঢ় কালো। প্রথমত সেজন্যই যাদের গায়ের রং উজ্জ্বল, মানে যারা দেখতে ফর্সা, তারা শত শত বছর ধরেই সমাজে কদর পেয়ে আসছেন। গায়ের রঙের এই কদর ঔপনিবেশিক সময়ে বহুগুণ বেড়ে যায়। এই সময় সৌন্দর্যের সংজ্ঞার সঙ্গে গায়ের রঙের সম্পর্কটি যেন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন। এখানে আসলে এই যে সাদা মানে সুন্দরের যে ধারণাটা, সেটি মূলত এসেছে কলোনিয়াল এক ধরনের যে প্রভাব বা কলোনিয়ালিজমের যে দীর্ঘদিনের লিগাসি সেটা থেকে। কারণ তখন থেকে ভিক্টোরিয়ান নোশনের যে সৌন্দর্যের সংজ্ঞা, যেখানে গায়ের রং খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে নাক চোখা হতে হবে, চোখটা ব্লু আই হয় তাহলে আরো বেশি তার আভিজাত্য আসে। আমরা তো কলোনিয়াল লিগাসিটাকে আমরা কিন্তু খারিজ করিনি, বরং কলোনিয়াল লিগাসি কিভাবে বিভিন্ন সোর্সের মধ্য দিয়ে এই বোধটা কিভাবে আরো বেশি সম্প্রসারিত হচ্ছে সেটি নিয়ে চর্চা হয়েছে সবচেয়ে বেশি। কারণ সামাজিক যে চাহিদা, আসলে সমাজ একটি মেয়েকে ফর্সা চামড়া দেখতে চায়। অধ্যাপক নাসরিন বলছেন ক্রমে গায়ের রঙের উজ্জ্বলতাকে সামাজিক মর্যাদা, ক্ষমতা এবং সৌন্দর্যের সমর্থক ভাবা হয়েছে। আর এই মানসিকতা এখন সমাজের সব স্তরে বিরাজমান। তার প্রমাণ পাওয়া যায় বিয়ে শাদীর বিজ্ঞাপন দেখতে গেলে। দৈনিক পত্রিকায় প্রকাশিত পাত্রী চাই বিজ্ঞাপনে অন্যান্য যোগ্যতার আগে প্রাথমিক যোগ্যতা থাকে সুন্দরী ফর্সা পাত্রী চাই। ঢাকার প্রথম সারির একটি ঘটকালি প্রতিষ্ঠান সানাই ম্যারেজ মিডিয়ার প্রধান সৈয়দ জুলফিকার হোসেন বলছিলেন, শতকরা 90% পাত্রপক্ষ এসে বলে ছেলের জন্য ফর্সা পাত্রী চাই। প্রায় 90% লোকই চাচ্ছে গায়ের রংটা ফর্সা হোক। পাচ্ছে কতটুকু সেটা পরের কথা, কিন্তু প্রথম তাদের চাহিদাটা থাকে যে গায়ের রংটা ফর্সা হোক। বিয়ের বাজারে বিসিএস পাত্ররা আমাদের প্রথম শ্রেণীর পাত্র বলতে গেলে, সেখানেও দেখা গেছে যে তার মা বা তার ভাই বোন এসে বলছে যে আপনার কাছে সুন্দরী কি মেয়ে আছে। তারা যে একটা বিসিএস মেয়ে চাচ্ছে তা না, বলছে প্রথম কথা হলো যে সুন্দরী মেয়ে কি আছে। যদি সুন্দরী মেয়ে দেখা যায় যে ইন্টারমিডিয়েট পাস করেছে, সেটাও তাদের গ্রহণযোগ্য। আমি তো বললাম যে ভাই সামনে একটা মেয়ে আছে, আগে দেখেন ফর্সা আছে কিনা। যদি ফর্সা থাকে আমাদের কাছে, তারা বলে ঠিক আছে ওইটি আগে দেখান। মানে এটার পিছনের কারণটা কি মনে হয় আপনার? প্রথম হলো চিন্তা করে যে পরবর্তী জেনারেশন যা তাদের বাচ্চা কাচ্চা হলে দেখতে সুন্দর হবে, সবাই এটা চায়। আর সমাজে এরকম চাহিদা এবং কদরের কারণেই দেখা গেছে বিশেষ করে অল্প বয়স থেকেই মেয়েদের মধ্যে ত্বকের রং উজ্জ্বল করার বা ফর্সা করার একরকম প্রবল আগ্রহ থাকে।
দেখা গেছে দেশে ফেয়ারনেস ক্রিমের এক বিশাল বাজার রয়েছে। সেই সঙ্গে বিউটি স্যালন বা পার্লারগুলোতেও ত্বকচর্চার যেসব সেবা দেয়া হয় তার একটি বড় অংশ জুড়ে রয়েছে রং ফর্সা করা, ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এবং রোদে পোড়া দাগ সহ নানা রকম দাগ তোলার সেবা। ঢাকার বনানীর একটি পার্লারের প্রধান নাহিদা হোসেন জানিয়েছেন, সেবা নিতে আসা নারীদের একটি বড় অংশ আসেন ত্বকের রং উজ্জ্বল করা সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে। তিনি বলছিলেন, অনেক সময় দেখা যায় এমনকি ফর্সা মহিলারাও চান যেন তার গায়ের রং আরেকটু ফর্সা করা যায়। খুব ব্রাইট যারা, তারাও ফর্সা হতে চায়, এটা আমার একটা অভিজ্ঞতা। এবং আমার কাছে মনে হয় তারা আরও বেশি সিরিয়াস, টিনেজ থেকে শুরু করে যারা ইয়াং জেনারেশন স্টুডেন্ট এরাই বেশি চায়। আর কিছু চাই একটু এজেড মহিলারা, তারা কেন জানি ভিতর থেকে সবসময় আমি আরেকটু ফর্সাবো এরকম একটা ভাব থাকে। ফ্যামিলিগত থেকে তারা হয়তো কোনো ডিস্টার্ব থাকে, হতে পারে, অনেক কিছু আছে। ত্বকচর্চার এসব সেবা নিতে আসা নারীর সংখ্যা ঠিক কত আর এ বাবদ গড়ে মাসে কত টাকা খরচ হয় সে নিয়ে কোনো জরিপ বা তথ্য নেই। যদিও এ ধরনের সেবা মূলত মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু উল্টো দিকে ফেয়ারনেস ক্রিম পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। বাংলাদেশে বহুজাতিক ও দেশি কোম্পানি মিলে বছরে কয়েক হাজার কোটি টাকার ফেয়ারনেস ক্রিম বিক্রি করে। এখন বিশ্লেষকেরা বলছেন, রং ফর্সা করার জন্য সব বয়সী মানুষের মনে যে আকাঙ্ক্ষা তা তৈরির পেছনে রয়েছে সামাজিক দৃষ্টিভঙ্গি। এমনকি গণমাধ্যমে নারীর উপস্থাপনের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করা যায়। যেমন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের কথা বাদ দিলে কোনো বিজ্ঞাপন চিত্রেই কালো নারীকে সমাজের প্রতিনিধিত্ব করতে দেখা যায় না। বিজ্ঞাপনে নারীর এই অবয়ব চিত্রায়নের কারণ কি জানতে চেয়েছিলাম বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান এশিয়াটিক ইএক্সপির ম্যানেজিং ডিরেক্টর ইরেশ জাকেরের কাছে। আমাদের যে ধ্যান ধারণা বা আমাদের যে রুচি, সেই জায়গা থেকে এক ধরনের একটা স্ট্যান্ডার্ড এটাকে সেট হয়ে গেছে। সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রেজুডিস যদি বলি বা বিভিন্ন ধরনের প্রেফারেন্স যদি বলি, ওখান থেকে আস্তে আস্তে জিনিসটা হয়। তো এই স্ট্যান্ডার্ডটা হ্যাজ বিন সেট বাই ইয়ার্স এন্ড ডেকেডস অফ সোশ্যাল প্রেজুডিস। এখানে আমার মনে হয় আমরা পুরা সমাজ হিসেবেই তো আমাদের এক ধরনের বায়াস আছে টুয়ার্ডস ফেয়ারনেস। আপনি যদি সাংস্কৃতিক আমাদের ইয়েগুলো দেখেন, আমাদের ইয়েটাতে গঠনটা দেখেন, সেখানে কিন্তু আমাদের ছোটবেলা থেকে বিভিন্নভাবে শেখানো হয় যে সাদা ভালো কালো খারাপ। তো সেইটাই মনে হয় আমাদের বিভিন্ন ক্ষেত্রে, বিজ্ঞাপন তো বটেই, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সিনেমা বলি, নাটক বলি, সব ক্ষেত্রেই এটার একটা প্রতিফলন তো আমরা দেখাটাই আমার মনে হয় আমরা দেখছি এখন। তাহলে এই যে যুগ যুগ ধরে যে চর্চা হয়ে আসছে তা পরিবর্তনের উপায় কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সঞ্জিদা নীরা বলছেন, এজন্য মানসিকতার পরিবর্তন দরকার সবার আগে। তিনি বলেন, সমাজের একটি বহুল প্রচলিত ধারণা বদলানোর জন্য যে ব্যাপক উদ্যোগ প্রয়োজন, সেখানে সমাজের পাশাপাশি রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। এই সমস্ত বিষয়ের পিছনে আমি যে রাজা দেখতে পাই সেটি হচ্ছে নারী একটা শরীর, এই চিন্তার বাইরে বেরিয়ে আসতে না পারা। সেই জন্য যখনই মানুষ সমাজ একজন, বিশেষ করে নারীর বিষয়, এই বিষয়টা যেহেতু বেশি হয়, যখন সামনে আসে তখনই কিন্তু কালো ফর্সার বিষয়টা বেশি হয়। কারণ আমরা নারী একটা শরীরের বাইরে চিন্তা করতে পারি না। যখন একটা ছেলে, কালো ছেলে জন্মায়, সেও যে একদম এই রেসিস্ট সোসাইটিতে খুব ভালো অবস্থানে থাকে তা না, তবে তাদের জন্য একটা এসকেপ পয়েন্ট আছে যে হীরের আংটি বাঁকাও ভালো। আমরা সবসময় সাধারণভাবে বলে থাকি যে মানসিকতা বদলানোর একটা, আমাদের সকলের মানসিকতা বদলাতে হবে। মানসিকতাটা বদলাবে কি করে? ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন, প্রচারণা বন্ধ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে যেহেতু এই বিষয়টি এখন আলোচনায় এসেছে, বই পুস্তকে বা কারিকুলামে এটিও সচেতন ভাবে এই যে সাদা কালো রঙের বিষয়গুলো নিয়ে যে রেসিজমের বিষয়টা রয়েছে, এটিও যাতে পাঠ্যপুস্তকের ভেতর দিয়ে যাতে সেন্সিটিভিটি গড়ে ওঠে আমাদের শিশু কিশোরদের মধ্যে, সেটাও একটা ব্যাপার হতে পারে। সৌন্দর্যের প্রচলিত এই ধারণার কারণে সামগ্রিকভাবে মেয়েদের মধ্যে হীনমন্যতা তৈরি হতে পারে, যা পরবর্তী জীবনে একজন নারীর বিকাশে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। কিন্তু সমাজের সবখানে সৌন্দর্যের যে ধারণা বিস্তৃত, তার শেকড় তুলে ফেলা অত সহজ কাজ নয়। সেজন্য দৃষ্টিভঙ্গি আর মানসিকতা বদলানোর সাথে সাথে প্রয়োজন ব্যাপক সচেতনতারও। শুনছিলেন সাইদা আক্তারের বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে 10 মাস বন্দী থাকার পর মুক্তি পেয়েই কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বজনরা বলছেন যে এর কারণ নির্যাতন, তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জেলে তাকে কোনো নির্যাতন করা হয়নি।
আর বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা হঠাৎ করে বেড়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধ্যে 7:30, ভারতের সময় 7টায়। শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.